স্যার গ্রুপে একটু প্রশ্নটা একটু দিতে পারবেন? অবশ্যই, হয় না? থ্যাংক ইউ স্যার। গ্রুপে চলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা সলভ ক্লাস শুরু করছি খুব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ, বিস্তারিত যেখানে প্রয়োজন নেই, বিশেষ করে রিটেন পার্টের তো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, তারপরে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখো এখানে প্রশ্ন ছিল আমাদের, এটা সাপ্তাহিক পরীক্ষা ছিল 24 এক্সাম ব্যাচ। 1 নম্বর প্রশ্ন ছিল শব্দার্থ লেখো। প্রথমে ছিল হচ্ছে চিক্কুর। চিক্কুর শব্দের অর্থ চিৎকার, কোলাহল বা চেঁচামেচি, যেটাকে আমরা বলি। পৌঢ়, প্রবীণ বা বয়স্ক বা বয়োবৃদ্ধ। চাঙ্গাড়ি, বাঁশের তৈরি ডালা। জয়ীফ, দুর্বল। উপযাচক, যে সে বা স্ব উদ্যোগী হয়ে কিছু করে। যে সে বা স্ব উদ্যোগী হয়ে যখন কিছু করে তখন আমরা তাকে উপযাচক বলি। 2 নম্বরের প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতির বর্ণনা দাও। তোমাদের থেকে কেউ বলতে পারবে এটা, পরিস্থিতির বর্ণনা দিতে পারবে? যে কেউ? ইনান, সাবিত? স্যার আমি পারবো, আমার মাইক্রোফোন কাজ করতেছিল না স্যার। আচ্ছা এবার বলো, শুনি আমরা সবাই। জি স্যার, মুক্তিযুদ্ধের সময় পরিস্থিতি ছিল ভয়াবহ। এই সময় মানুষদের অবস্থা হয়ে গিয়েছিল ভয়াবহ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বা পূর্ব বাংলাকে তাদের হস্তগত রাখতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষটা মেনে নেয়নি। যখন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন নীরবঘাতকভাবে 25শে মার্চ 1971 সালে তারা গণহত্যা চালায়। এই গণহত্যার ফলও বাঙালিরা মেনে নিতে পারেনি। তারা স্বাধীনতার তাই জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা আসে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা আসার পর সকল স্তরের বাঙালিরা ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধের উপর, এবং এভাবেই যৌথ বাহিনী গঠিত হয় ভারতের হাতে। এবং 16 ডিসেম্বর অক্লান্ত পরিশ্রমের পর, অনেক রক্তক্ষয়ের পর আমাদের প্রিয় স্বাধীনতা অর্জিত হয়। ধন্যবাদ তোমাকে, সুন্দর বলেছো, কিন্তু আরেকটু গুছিয়ে বলতে হবে। বলতে স্টার্টিংটা, ঠিক আছে? আসলে ইস্যুটা কি ছিল, মুক্তিযুদ্ধের আমাদের ইস্যুটা কি ছিল? যদিও সাময়িকভাবে আমাদের মনে হতে পারে যে এটা একটা ছোটখাটো ইস্যু ছিল, বিশেষ করে তাদের দাবি ছিল যে, যেমন যে সকল দাবি ছিল তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল যে উর্দুই হবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। আসলে ভাষা কেন? ভাষা আমাদের যদি উর্দু হইতো সমস্যা কি ছিল? কোনো সমস্যা ছিল না, তাই না? কিন্তু না, বাহ্যিকভাবে আমরা এটা হয়তো দেখতেছি যে ভাষা উর্দু হলে পূর্ব পাকিস্তানের কোনো সমস্যা নাই, কিন্তু এতে বড় সমস্যা রয়েছে। কেমন বড় সমস্যা রয়েছে? যখন উর্দু ভাষা হবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন উর্দুর যে সকল সভ্যতা, সংস্কৃতি, আচার আচরণ, অনুষ্ঠান, এই বিষয়গুলো রয়েছে তখন উর্দু ভাষা কেন্দ্রিক হবে। তখন বাঙালির যে ঐতিহ্য সেটা হারিয়ে যাবে। আস্তে আস্তে আমরা কি তাদের মতো হয়ে যাব, তাদের করায়ত্তে বা তাদের বশবর্তী স্বীকার করে ফেলব। হয়তো আজ থেকে 50-100 বছর পর তারা বলবে কি যে এটা আমাদের পূর্বপুরুষদের বাসভূমি ছিল, বা এটা আমাদের পূর্বপুরুষদের মানে ভূমি ছিল, সম্পদ ছিল। তো এই কথা বলে তারা দেখা যাচ্ছে কি পুরো দেশটাকে দখল করে নেবে। আসলে পাকিস্তানিরা তো এখানে এসে নেতৃত্ব দেবে না, তারা ওখানে বসে পূর্ব পাকিস্তানে কিছু নেতা বা নেতৃত্ব স্থানে লোক নিয়োগ করবে, যারা তাদের ননির পুতুল বা কাঠের পুতুল হিসেবে কাজ করবে। তারা যে নেতৃত্ব দেবে, যেভাবে কথা বলবে, পূর্ব পাকিস্তানের সেই সকল নেতাগুলো তাদের কথা অনুযায়ী উঠবে এবং বসবে। আসলে ভূমির দখল না, মানুষের মনের দখল বা মানুষের জবরদস্তি ছিল তাদের উদ্দেশ্য। তো যাই হোক,
1971 সালের মুক্তিযুদ্ধ, বিশেষ করে ভাষা কেন্দ্রিক। এটা শুরু হয় আমাদের কিন্তু ফাটলটা সিটটা শুরু হয়েছে 1947 থেকে, যখন দেশ ভাগ হয় তখন থেকে শুরু হয়েছে। তারপরে 1952, তারপর 1962, 61-62-তে হয়েছে। এই ভাষাকে কেন্দ্র করে বিবাদ হয়েছে এবং সেখানে অনেকে প্রাণও দিয়েছে, ঠিক আছে। তারপরে 1970 গণ অভ্যুত্থান, তারপরে তোমার এসে 1971 সালের মুক্তিযুদ্ধ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তারপরে রয়েছিল 3 নম্বর প্রশ্ন ছিল তোলপাড় গল্পের লেখক পরিচিতি তুলে ধরো। তোমাদের মধ্যে এমন কেউ আছো যে তোলপাড় গল্পের লেখক পরিচিতি তুলে ধরতে পারবে? স্যার আমি পারবো। আচ্ছা, এর আগে ইনান বললে তুমি? জি স্যার। তাহলে অন্য কেউ বলো। স্যার আমি বলবো। আচ্ছা বলো। শওকত ওসমানের প্রকৃত নাম আজিজুর রহমান। তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে। তিনি 1997 সালে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তার অধ্যাপনা জীবনে প্রবেশ করার আগে তার চাকরি জীবন ছিল বিচিত্র। শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্য। ছোটদের জন্য তিনি বিভিন্ন ধরনের গ্রন্থ লিখেছেন, যার মধ্যে রয়েছে ওটন সাহেবের বাংলা, টিকটিক বাজি, তারা দুজন ইত্যাদি। বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার পেয়েছেন। তিনি 1998 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। শেষ হয়েছে তোমার? আচ্ছা বলো। তোলপাড় গল্পের লেখক হলেন শওকত ওসমান। তার প্রকৃত নাম আজিজুর রহমান। তিনি 1917 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অনেকদিন বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক। ছোটদের জন্য লেখা তার বিখ্যাত গ্রন্থগুলো হলো ডিগবাজি, মস্কুইটো ফোন, তারা দুজন, ক্ষুদে সোশ্যালিস্ট, ওটন সাহেবের বাংলো ইত্যাদি। তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন, যথা আত্মজীবনী সাহিত্য পুরস্কার, 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ইত্যাদি। তিনি 1998 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। সামিহা 4 নম্বর প্রশ্নের উত্তর করবে। সামিহা। স্যার 4 নম্বর প্রশ্নে জি। স্যার ইদানিং। স্যার এর সমার্থক শব্দ আজকাল বা সম্প্রতি। স্যার আকুলের সমার্থক শব্দ অসত্য বা অদৃঢ়। আদেশের সমার্থক শব্দ হুকুম। স্যার ইদানিংটা আরেকবার বলতে বলেন। আচ্ছা স্কিপ হোক, তো বলে যাক, বলো তুমি। ইজ্জতের সমার্থক শব্দ মান, সম্মান। আধুনিকের সমার্থক শব্দ সাম্প্রতিক বা এখনকার। আচ্ছা নজহাত বলো, এগুলোর অর্থ নজহাত বলো। জি স্যার। 4 নম্বরের উত্তরগুলো বলো। জি স্যার। ইদানিং এর সমার্থক শব্দ হচ্ছে আজকাল, আকুলের সমার্থক শব্দ হচ্ছে উৎসুক, আদেশের সমার্থক শব্দ হচ্ছে অনুমতি, ইজ্জতের সমার্থক শব্দ হচ্ছে সম্মান, আধুনিকের সমার্থক শব্দ হচ্ছে সাম্প্রতিক বা এখনকার। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। দেখো, নতুনত্ব নিয়ে আসতে হবে, নতুনত্ব, ঠিক আছে। একটা অর্থ জানলে হবে না, একাধিক অর্থ নিয়ে আসার চেষ্টা করতে হবে, তাহলে সুবিধা হবে। আমি তোমাদের একটু বলি, তোমরা শোনো। যেমন এখন দেখো, ইদানিং শব্দের অর্থ হচ্ছে আজকাল। আজকালকে বর্তমান দ্বারাও আমরা প্রকাশ করতে পারি, অথবা সম্প্রতি এটা বলতে পারি। এছাড়া আমরা অধুনা বলতে পারি, অধুনা। তাহলে আজকাল, বর্তমান, সম্প্রতি, অধুনা। একাধিক অর্থ জানলে অন্যান্য বাক্য প্রয়োগ বা তৈরির ক্ষেত্রে সুবিধা হয়। সেই সাথে সুবিধা হয়, হয়তো কোনো শব্দের একটা অর্থ মনে নেই কিন্তু অন্য অর্থটা তোমার মনে আছে। অর্থাৎ একাধিক শব্দের জানলে সুবিধাটা এই জায়গাতে। একটা মুখস্থ করলে পরবর্তী দেখা যাচ্ছে তোমার পরীক্ষার হলে গিয়ে মনে নাও থাকতে পারে। এই জন্য একাধিক আয়ত্ত করার চেষ্টা করবে। এতে ওই শব্দকে যাচাই বাছাই করে বুঝে শুনে মুখস্থ বা আয়ত্তে নিয়ে আসা সম্ভব হয়। অনেক শব্দ আছে যার অর্থ ওই শব্দের সাথে কোনো সম্পৃক্ত নেই, ওটার অর্থ ওটাই, কিন্তু তুমি গঠনগতভাবে, উচ্চারণগতভাবে কোনো সম্পৃক্ততা নেই। যখন
কিন্তু আজকাল শুনলে আমরা বুঝতে পারি যে এর সাথে সখ্যতা রয়েছে, বর্তমান তার সাথে রয়েছে, সম্প্রতিও তার কাছাকাছি রয়েছে। এরপর হচ্ছে আকুল। আকুল শব্দের অর্থ হচ্ছে অশান্ত, শান্ত নয় এমন, অধীর, উদ্গ্রীব, উতলা, ব্যাকুল, কাতর। তাহলে অনেকগুলো শব্দ দ্বারা আকুল শব্দকে প্রকাশ করা যায়। এরপর হচ্ছে আদেশ, নির্দেশ, আজ্ঞা, হুকুম, অনুমতি। এরপর হচ্ছে ইজ্জত, যেটাকে আমরা মান, সম্মান, সম্ভ্রম, সতীত্ব, আবরণ। তাহলে আবরণ দ্বারাও ইজ্জত শব্দটা প্রকাশ করা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আবরণ হচ্ছে স্বাভাবিক পোশাক বা স্বাভাবিক সাধারণ পোশাক, যেটা সম্মান রক্ষার্থে ব্যবহার হয়। আর আভরণ হচ্ছে অলংকার, সরিয়া ভ র মূর্ধন্য, আভরণ এটা অলংকার বা এক্সট্রা সুসজ্জিত হওয়ার জন্য ঘড়ি, চশমা, মালা, কানের দুল, হার এগুলা ব্যবহার করা হয়, নুপুর, এগুলা হলো আভরণ। আর স্বাভাবিক লজ্জা ঢাকার জন্য যে পোশাক পরা হয় সেটা হচ্ছে আবরণ। আধুনিক, যেটা সম্প্রতি বলা হয়, নব্য বলা হয়, বা হাল ফ্যাশন যেটাকে আমরা বলি, মানে হালের। আবার এটাও বলা হয় যে এখনকার, এটা দ্বারাও প্রকাশ করা হয়। তোমাদের মধ্যে কে এমন আছো যে 5 নাম্বার প্রশ্নের উত্তর করবে? যারা বলেছো তাদের মধ্যে থেকে বাদ দিয়ে। স্যার আমি বলবো। আচ্ছা, এমিলিয়া বল। আমি পারবো। এমিলিয়া বল। স্যার 5 নম্বরে অক্ষী সময় পেয়ে হবে হচ্ছে সম্ভাবনা, অনুসন্ধান করার ইচ্ছা আছে অনুসন্ধিৎসা, অর্থ নেই যার হচ্ছে অনর্থ, আর অস্ত্রের দ্বারা অপচয় হচ্ছে অস্ত্রোপচার, আটপ্রহর যা পড়া যায় এটা হচ্ছে আটপৌরে। আটপ্রহর, তাহলে একটা থাকে 8টা, তাই না? 8টি প্রহর থাকে, প্রতি 3 ঘন্টা পর পর একটি প্রহর ধরা হয়। যে পোশাকটা সার্বক্ষণিকের জন্য রাফ ইউজ যেটাকে আমরা বলি ব্যবহার করা হয়, তাকে 8 পরে বলা হয়। বিশেষ করে গ্রামের মহিলাদের শাড়ি বা সালোয়ারের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়, যেটা তারা পরে সারাদিন কাজ কাম করে, সেটাকে 8 পরে কাপড় বলা হয়। এখনো চল রয়েছে এই কথা বলার গ্রাম্য অঞ্চলে, যে 8 পরে, মোটা কাপড়ের বিশেষ করে। এরপর রয়েছে দেখো, বন্যায় বিপর্যস্ত মানুষের বর্ণনা দিয়ে শহরে থাকা তোমার বন্ধু নিকট একটি পত্র লেখো। তাহলে তোমরা যারা উত্তর করেছো তারা বাদে কে বলবে বলো? আমি বলবো। আচ্ছা বলো। জি স্যার, কয় নাম্বার? এটা বলবে তুমি 6 নাম্বার। তাহমিদ বলতে পারবে? সাবিত? স্যার বলি। মুনতাসির? হ্যাঁ জি, স্যার। মুনতাসির বলো। স্যার তারিখের পর বলো, থেকে আমি শুরু শুনছি, করবো। বলো। জি জি বলো বলো, তুমি সমস্যা নেই, বলো। প্রিয় রবিন, আশা করি ভালো আছো। তোমার মা বাবাকে আমার সালাম দিও। পরিবারের সবাই কেমন আছেন? তোমার পত্র গতকালই পেলাম। আজকে আমি তোমাকে বন্যায় বিপর্যস্ত মানুষের বর্ণনা দিব। গত কয়েকদিন আগে আমাদের গ্রামে বন্যায় তলিয়ে গেছে। আমাদের বাড়ি পাকা হওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যাদের বাড়ি বেড়ার বা টিনের, তাদের অনেক ক্ষতি হয়েছে। কৃষকদের ফসল বন্যার জলে তলিয়ে গিয়েছে। বন্যাগ্রস্ত মানুষেরা এখনো রোগে আক্রান্ত। তাদের সম্পদের অনেক ক্ষতি হয়েছে। আজ আর নয়, ভালো থেকো। আচ্ছা, খাম দিয়েছো তাই না? জি স্যার। ধন্যবাদ তোমাকে। 7 নম্বরে বলছে ভাব সম্প্রসারণ লেখো। শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। এই ভাব সম্প্রসারণের ব্যাখ্যা কে দিতে পারবে তোমাদের মধ্যে? যারা বলেছো তারা বাদে। যদি তোমরা না পারো তাহলে যারা বলেছে তাদের মধ্যে থেকে নিব। আমরা একটা আইডি দেখছি, যা এমএন, জে এমএন, এরকম। কে এটা আইডি? তোমার নাম কি?
আচ্ছা, যারা বলেছে তাদের মধ্যে থেকে বলতে পারো। ইনান? স্যার 7 নাম্বার। হ্যাঁ, 7 নাম্বার। নাম্বার আচ্ছা, মুনতাসির বললো একটু আগে, ইনান বলো দেখি। স্যার মূল ভাগ। স্যার, এক বলো, মিনিট বলো। মনে করতে দেন। বলো। এক মিনিট একটু মনে করতে দেন আমারে। আচ্ছা, ঠিক আছে। স্যার মূল ভাগটা এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আচ্ছা, তাহলে মুনতাসির বলো। আমি পারবো। স্যার আমি স্যার ডাইরেক্ট ভাব সম্ভাষণ লিখে দিছে। আচ্ছা, তাহলে মাসরিফ বলো, মাসরিফ। মূল ভাব। স্যার আমি বলবো। সংকীর্ণ হৃদয়ের অধিকারীরাই তুচ্ছ উপকারের জন্য আত্মগৌরব অনুভব করতে চায় এবং সামান্য উপকারের দৃষ্টান্তে বড় বলে তুলে ধরতে আগ্রহ প্রকাশ করে। সম্প্রসারিত ভাব। দিঘির বুকে বিরাজমান শৈবাল থেকে মানব চরিত্রের এই সংকীর্ণতার দৃষ্টান্ত অনুধাবন করা যেতে পারে। শৈবালের জন্ম দিঘির জলের উপর এবং সেখান থেকেই তার জীবনের অস্তিত্ব পায়। শীতের রাতে শৈবালের উপর এক বিন্দু শিশির জন্মে এবং তা দিঘির জলের সাথে মিশে যায়। শৈবাল যেন এই এক বিন্দু শিশির দিঘিকে উপহার দেয় এবং শৈবাল পরম অহংকার শত শৈবাল তা প্রচার করে। দিঘির বিপুল জলবাসিত অতিরিক্ত এক বিন্দু জল কোনো প্রভাব বিস্তার করতে পারে না, তবে তার বাহাদুরি প্রকাশ করে নিজের সংকীর্ণ হৃদয়ের পরিচয়। মন্তব্য। প্রকৃতপক্ষে যিনি মহৎ এবং যথার্থ পরিপাকীরা তিনি অপরের উপকার করে দম্ভ প্রকাশ করে না, নিজেকে আত্মপ্রভাবের নয় বরং নিঃস্বার্থভাবেই তিনি অপরের উপকার করেন। শেষ হয়েছে স্যার। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, ক্রিয়েটিভ হতে হবে। ঠিক আছে, বিভিন্ন একাধিক বই দেখতে হবে। বলো। স্যার তখন আমার কারেন্ট ছিল না, তাই অ্যানসারটা দিতে পারিনি। এবার একটু আমাকে সুযোগ দিবেন। কত নাম্বার বলতে চাচ্ছো তুমি? স্যার এরপরে যেটা মানে প্রশ্ন করবেন আপনি ওইটারে অ্যানসার দিব। আচ্ছা, তাহলে 8 এর উত্তরগুলো দাও। তোমরা কেউ লিভ নেবে না, আমি বলছি। বারবার লিভ নিচ্ছ, যোগ হচ্ছে, এরকম করা যাবে না, বিশেষ সমস্যা ছাড়া। 8 নাম্বার বলো। জি স্যার। 8 নাম্বার। প্রহার, বিজ্ঞান, পাতিল, নিমরাজি, আম দরবার, নিরাপদ, অঘারাম, ফুলঝুরি, খাসমহল, লাজবাব। জবাব। ঠিক আছে, মানে যেটা বাংলাতে বলি না আমরা, আরবি উপসর্গ লা। ঠিক আছে, খাস হচ্ছে আরবি উপসর্গ, আম হচ্ছে আরবি উপসর্গ, আম জনতা, তারপরে খাস মহল, খাস কামরা, লা জবাব, লা খারিজ, লা ওয়ারিস, মানে না বোধক। ঠিক আছে, আমরা আরেকটি রয়েছে 9 নম্বর, এটা শেষ করে দিব আজকে। ঠিক আছে, 9 নম্বরে বলা হচ্ছে যে এক কথায় বা এক বাক্যে উত্তর দাও। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। হ্যাঁ, 1907 সালে এটি আবিষ্কার হয় নেপালের রাজ গ্রন্থশালা থেকে। 1907 সালে। 1907 সাল আরেকটা বিশেষ কারণে জনপ্রিয়। তোমাদের স্পিকার গুলো অফ করো। 1907 সাল আরেকটা বিশেষ কারণে জনপ্রিয়, আর তা হলো লোহিত সাগর থেকে ফেরোয়ানের লাশ উত্তোলন করা হয় 1907 সালে। এই রিসেন্ট। ঠিক আছে, মানে 118 বছর আগে লোহিত সাগর থেকে ফেরোয়ান, ইসলামের ইতিহাসে একদম মানে নিন্দিত ব্যক্তি, তার লাশটা উদ্ধার করা হয় 1907 সালে লোহিত সাগর থেকে। এখন যত সম্ভব মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে। বাংলা চর্যাপদের লেখক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের লেখক হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
এখানে 46.5টার মতো পদ রয়েছে, মানে কবিতার মতো রয়েছে। প্রায় 18-20 জন কবি রয়েছেন। কানহপা, সবরপা, ভুসুকুপা, চাটিলপা, ঢন্ডলপা, কুকুরিপা, ঠিক আছে? এরকম পা, মানে পা হচ্ছে পদ, যেটা সম্মানসূচক শব্দ হিসেবে ব্যবহার করা হতো তৎকালীন সময়। যখন আমরা ব্যবহার করি কি জনাব, মহোদয়, এগুলা ব্যবহার করি স্যার, তখন পা ব্যবহার করা হতো। খ নম্বরে বলা হচ্ছে বাংলা প্রকাশের, মানে বাংলা ভাষা হবে, বাংলা ভাষা প্রকাশের প্রধান মাধ্যম কয়টি? দুইটি। স্যার, দুইটি। আর মৌখিক। মৌখিক ও লিখিত। হ্যাঁ। গ নম্বর বলছে সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের রূপ কেমন হয়? সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের রূপ স্যার, পূর্বাঙ্গ হয়। হয়। পূর্ণাঙ্গ বা বিস্তারিত হয়। এখানে তার না লিখে লেখা হয় তাহার, করে না লিখে লেখা হয় করিয়া। ঘ নাম্বার বলা হচ্ছে বাক প্রতিবন্ধীদের স্যার, ইশারা ভাষা। ইশারা। হ্যাঁ। ও নম্বরে বলা হচ্ছে অন্ধদের পড়ার পদ্ধতিকে কি নামে অভিহিত করা হয়? বেইল। স্যার, বেইল। না, স্যার, বেইল। আশা করি আমি সলকাশ, আসলে যদি আমি উত্তরগুলা বলি একরকম বিষয় হবে, আর তোমরা যদি একে অপরে শেয়ার করে উত্তরগুলা করো, তাহলে এটাকে তোমার একটা গ্রুপ ওয়ার্ক হবে, ভালো একটা, ঠিক আছে? এটা বেনিফিটটা বেশি হবে। আমি একমুখী ভাবে সব উত্তরগুলো বলে দিলাম, তার চেয়ে তোমাদের মধ্যে থেকে যখন তোমরা একটা একটা উত্তর করবে, তোমাদের মেধাগুলো একে অপরের সাথে শেয়ারিং হবে। এতে করে দেখা যাচ্ছে প্রোগ্রেস হবে, অনেক উন্নত হবে বা উন্নতির দিকে যাবে। তো ঠিক আছে, সর্বোপরি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করি তোমরা পরীক্ষাগুলো আরো স্বতঃস্ফূর্তভাবে দিবে এবং সলভ ক্লাসগুলো সবাই যোগদান করবে। নতুন অনেক কিছু শেখার থাকে, তোমার জানার বিষয়ের মধ্যে থেকেও শেখার আছে। তো